প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের অন্যতম একটি অ্যাডার সার্কিট হাফ অ্যাডার সম্পর্কে আলোচনা করব। আমরা জানি অ্যাডার সার্কিটের সাহায্য নিয়ে দুই বা ততোধিক বিটের মধ্যে আমরা যোগ করতে পারি। এই যোগ করার কাজটি করে থাকে ALU অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, যেটা সিপিইউর মধ্যে অবস্থান করে। অর্থাৎ যদি আমরা কম্পিউটারের সাহায্য নিয়ে কোনো যোগ সংক্রান্ত গাণিতিক অপারেশন করতে চাই, তাহলে আমাদের অ্যাডার সার্কিট সেই কাজে সাহায্য করে। এই অ্যাডার সার্কিট মূলত দু রকমের হয়, যার একটি হলো হাফ অ্যাডার, অপরটি হলো ফুল অ্যাডার। এছাড়া 4 বিট অ্যাডার সার্কিটও রয়েছে। আমরা আমাদের এই আলোচ্য বিষয়ে প্রথমে হাফ অ্যাডার সম্পর্কে আলোচনা করব। আমার পরবর্তী ভিডিওতে ফুল অ্যাডারের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। এখন আমরা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হাফ অ্যাডারের কার্যাবলী সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে আমি হাফ অ্যাডারের প্রধান কাজটা বলবো, হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা কেমন হবে সেটা জেনে নেব, এবং ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে হাফ অ্যাডারের কার্যাবলীকে আমরা ব্যাখ্যা করব। সেই সাথে হাফ অ্যাডারের সাহায্য নিয়ে যে দুটো আউটপুট আমরা পাবো, সেই আউটপুট দুটোর লজিক্যাল এক্সপ্রেশন কেমন হবে সেটাও আমরা আজকের আলোচনা থেকে শিখে নেব। প্রথমে আমরা হাফ অ্যাডারের মূল কাজ বা ফাংশনটা কি সেটা আলোচনা করে নিই। আমরা সবাই জানি হাফ অ্যাডার হচ্ছে এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট। এই হাফ অ্যাডার ব্যবহার করে আমরা দুটো বিটের মধ্যে যোগ করতে পারি। অর্থাৎ আমরা এর সংজ্ঞা হিসেবে বলতে পারি হাফ অ্যাডার হলো এমন এক প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্য নিয়ে আমরা দুটি বিটের যোগ করতে পারি। অর্থাৎ কি বুঝলাম? দুটি বিটের যোগ করার জন্য হাফ অ্যাডার সার্কিটটা আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা হাফ অ্যাডার সার্কিটের ব্লক ডায়াগ্রামটা কেমন হবে সেটা দেখে নেব। তোমরা সবাই লক্ষ্য করো। প্রথমে একটা আয়তাকার ব্লক আঁকবে। সেই ব্লকের মধ্যে হাফ অ্যাডার কথাটা লিখে দেবে। হাফ অ্যাডারকে সংক্ষেপে আমরা এইচ এ বলি। আমি ব্লকটা আরেকটু বড় করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। সংক্ষেপে একে এইচ এ বলা হয়। প্রথমে এইভাবে তুমি একটা ব্লক আঁকবে। এবার হাফ অ্যাডারের সাহায্য নিয়ে যেহেতু দুটি বিটের যোগ হয়, তার মানে এখানে ইনপুট হবে দুটো। অর্থাৎ ইনপুটে আমি দুটো দাগ দিলাম। মনে করো একটা ইনপুট এ আর একটা ইনপুট বি। আমি ধরে নিলাম একটা ইনপুট এ এবং আরেকটা ইনপুট হচ্ছে বি। এই দুটো ইনপুট যখন দেয়া হবে হাফ অ্যাডার সার্কিটের মধ্যে, তারপর এটা দুটো আউটপুট প্রদান করবে। সেই দুটো কি কি? একটা হলো সাম অর্থাৎ যোগফল, এবং অপরটি হলো ক্যারি। অর্থাৎ হাফ অ্যাডার সার্কিটের সাহায্য নিয়ে যে দুটো বিটের আমরা যোগ করব, যোগ করার পর আমরা দুটো আউটপুট পাবো, যার একটা হলো সাম বা যোগফল এবং অপরটি হলো ক্যারি। এইভাবে আমরা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটাকে প্রকাশ করতে পারি। এবার এই হাফ অ্যাডারের কার্যাবলী আমরা ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে ব্যাখ্যা করব। যেহেতু হাফ অ্যাডারে দুটো ইনপুট আছে, সুতরাং আমার মোট 4টি 2 সংখ্যক অর্থাৎ 4টি অ্যাক্টিভ রো লাগবে, এবং হেডারের জন্য একটা এক্সট্রা। অর্থাৎ তুমি 5টা রো নিলেই তোমার ট্রুথ টেবিলটা ড্র করতে পারবে।
দেখো আমি ড্র করছি। প্রথমে আমি 5টা রো টানছি, 1 2 3 4 5, 5টা রো ড্র করলাম। এই 5টা রোর মধ্যে ইনপুট আছে দুটো, যেহেতু এটা দুটো বিটের যোগ করে, একটা এ আর একটা বি, আমরা যেমন উপরে ব্লক ডায়াগ্রামে মেনশন করেছি আমি সেটাই নিলাম, একটা এ আর একটা বি, এবং এর আউটপুট হবে আবার দুটো, একটা হলো সাম আর একটা হলো ক্যারি। আউটপুট হবে দুটো, একটা হলো সাম যেমন আমি ওখানে মেনশন করেছি, আর একটা হবে ক্যারি। এই সাম এবং ক্যারির লজিক্যাল এক্সপ্রেশনটা কেমন হবে সেটা আমি একটু পরেই তোমাদের বুঝিয়ে দেব। এখন শুধু আমি সাম এবং ক্যারি বলে মেনশন করলাম। এবার নিয়ম অনুসারে 4টে অ্যাক্টিভ রো থাকলে 2টো 0 2টো 1 বসাবে ফার্স্ট কলাম, সেকেন্ড কলামে একটা 0 1 0 1। এর আগের অনেক ভিডিও টিউটোরিয়ালে আমি এক্সপ্লেন করেছি কিভাবে এই ইনপুট কম্বিনেশনগুলো বসাতে হয়, আমি সেইভাবে বসিয়ে দিলাম। এইবার সাম এবং ক্যারির আউটপুটে কি আসবে এটা করার জন্য তোমাকে বাইনারি অ্যাডিশনের যে নিয়ম মানে রুলস সেটা একবার মনে করতে হবে। সেটা আমরা কি জানি, 0 + 0 = 0, 1 + 0 + 1 = 1, 1 + 0 = 1 এবং 1 + 1 = 0 আর ক্যারি 1। এটা আমরা জেনেছি, ফলে তোমাকে এই কাজটা করতে গেলে এই সূত্রটাকে মনে রাখতে হবে। এবার আমরা আসল কাজে চলে আসছি ট্রুথ টেবিলের আউটপুট বসানোর জন্য। প্রথমেই লিখছি ফার্স্ট রোতে 0 + 0, অর্থাৎ এই প্রথম সূত্রটা ম্যাচিং করছে, অর্থাৎ 0 + 0 = সামের ঘরে আমি 0 বসালাম, ক্যারি কিছু নেই তাই ক্যারির ঘরেও 0 বসালাম। নেক্সট 2 নম্বর রোতে দেখো 0 + 1, অর্থাৎ এই ফর্মুলাটা কাজ করছে, 0 + 1 = 1, সামের ঘরে 1 বসালাম, ক্যারি কিছু নেই তাই ক্যারির ঘরে 0 বসালাম। নেক্সট থার্ড রো 1 0, অর্থাৎ থার্ড রুলসটা এখানে প্রয়োগ করো, 1 + 0 = 1, অর্থাৎ সামের ঘরে আমি 1 বসালাম, ক্যারি কিছু নেই তাই ক্যারির ঘরেও 0 বসলো। এবার নেক্সট লাইনে আসি, 1 1, দুটো 1 আছে, 1 এ 0, ক্যারি 1, অর্থাৎ সামের ঘরে বসবে 1, সামের ঘরে বসবে 0, সামের ঘরে বসবে 0, 1 এ 0 এবং ক্যারি 1। ক্লিয়ার? অর্থাৎ আমরা লাস্ট লাইনে পেলাম 1 + 1 = 0, ক্যারি 1। অর্থাৎ এই হলো আমার ট্রুথ টেবিল। প্রথমটা আমি ব্লক ডায়াগ্রাম আঁকলাম, দ্বিতীয়টা আঁকলাম ট্রুথ টেবিল। আমি নোট করে দিচ্ছি, এখানে ফিগার এঁকেছি ব্লক ডায়াগ্রাম, এই ফিগারটা আঁকলাম ট্রুথ টেবিল। কার ট্রুথ টেবিল এঁকেছি? হাফ অ্যাডারের ট্রুথ টেবিল এঁকেছি। এইভাবে আমরা খুব সহজে হাফ অ্যাডারের কার্যাবলীকে ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে প্রকাশ করতে পারি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন এই হাফ অ্যাডার অর্থাৎ দুটো বিটকে যোগ করার পর যে আউটপুটটা দেয় তার একটা হলো যোগফল বা সাম, আর একটা হলো ক্যারি। এখন এই সাম এবং ক্যারির বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে, যেটা আমি মেনশন করিনি, এখানেও মেনশন করিনি, এখানেও মেনশন করিনি এবং ট্রুথ টেবিলেও মেনশন করিনি।
এখন আমি এই সাম এবং ক্যারির লজিক্যাল এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশনটা কেমন হবে, কিভাবে সেটা আমরা ক্যালকুলেট করব, এখন সেটা নিয়ে আমি আলোচনা করছি। এর জন্য আমার এই ট্রুথ টেবিলটা সাহায্য করবে, তাই ট্রুথ টেবিলটা আমি রেখে বাকি অংশটাকে মুছলাম। আমরা প্রত্যেকে জানি যে একটা ট্রুথ টেবিলের যে আউটপুটগুলো বের হয় তার আউটপুটের যে যে স্থানে 1 থাকবে সেগুলো মিন টার্মকে সূচিত করে। অর্থাৎ সামের ঘরে এই দুটো স্থানে আমি 1 দেখছি, এখানে এবং এখানে, অর্থাৎ এই দুটো স্থানে মিন টার্মকে সূচিত করছে। এবং ক্যারির ঘরে লাস্ট রোতে 1 আছে, অর্থাৎ এই আউটপুটটা মিন টার্মকে সূচিত করছে। যখন আমি বুলিয়ান এক্সপ্রেশন হিসেব করব তখন এই সাম কলামটাকে প্রথম তুমি ধরো এবং কোথায় কোথায় ওই মিন টার্মের জন্য 1 সূচিত হয়েছে সেটা লক্ষ্য করো। আমি দেখছি সেকেন্ড এবং থার্ড। অ্যাকচুয়ালি এটা মিন টার্ম যদি আমি ধরি তাহলে এই ফার্স্ট এইটা হচ্ছে M0, তোমরা এগুলো আগে শিখেছো। এটা ছোট হাতের M1, এটা M2 এবং এটা M3। ফার্স্ট রো M0, M1, M2, M3, অর্থাৎ আমার এখানে M1 এবং M2 তে মিন টার্ম রয়েছে 1, অর্থাৎ ওই 1 দুটোকে আমি ব্যবহার করে আমার কাজটা করব। তাই আমি সামের যে ক্যালকুলেশন করে এক্সপ্রেশনটা হবে সেটাকে আমি লিখতে পারি কি না, সাম ইকুয়াল টু সামেশন অফ মিন টার্ম নির্ণয় করার জন্য কোন টার্ম দুটো রয়েছে 1 এবং 2, 1, 2, এটা আমি লিখতে পারি সাম ইকুয়াল টু সামেশন অফ 1, 2। 1, 2 কেন লিখলাম? যেহেতু M1 এবং M2 তে মিন টার্মের জন্য সূচক 1 রয়েছে, তাই আমি সামেশন অফ 1, 2 লিখলাম। এবার আমি এটাকে সমাধান করব। ইকুয়াল টু সামেশন অফ 1 মানে M1, ছোট হাতের M1 অবশ্যই মনে রাখবে, কমা ছোট হাতের M2, ছোট হাতের এটা M2, ছোট হাতের M2 এটা, ঠিক আছে। এইবার এটাকে আমি সমান দিয়ে লিখতে পারি, সমান M1 প্লাস M2, সামেশনের চিহ্নটা উঠে গেল, প্লাস চিহ্নটা এখানে চলে এলো। এইবার সমান M1 এর মানটা আমরা কি করে বের করব? এইখানে এই M1 এর মান কত হবে না, আমরা জানি ট্রুথ টেবিলের মধ্যে মিন টার্মগুলোকে নির্ণয় করার জন্য ইনপুট ভ্যালুতে যে যে স্থানে 0 থাকবে সেই সেই চলরাশিটার মাথায় কমপ্লিমেন্ট অর্থাৎ বার বসাতে হবে। অর্থাৎ আমি ফার্স্ট M1 এর ঘরে ফার্স্ট A তে 0 পাচ্ছি, B তে 1 পাচ্ছি, অর্থাৎ আমি লিখতে পারবো A বার B। আবার আমি রিপিট করছি, এখানে ফার্স্ট মিন টার্ম আমি 1 পেয়েছি সামের ঘরে এটা M1 এ, এবং এর ইনপুট দুটো প্রথমটা 0, দ্বিতীয়টা হচ্ছে 1, অর্থাৎ আমি লিখতে পারি A0, এর ঘরে যেহেতু 0 আছে তাই আমি A বার বলবো, আর বির ঘরে যেহেতু 1 আছে শুধু B বলবো। অর্থাৎ M1 এর মান মিন টার্মে আমি লিখতে পারি ইকুয়াল টু A বার ডট B। আবার বলছি, যেহেতু 0 আছে ইনপুট তাই A বার, যেহেতু 1 আছে তাই সরাসরি A লিখলাম। অর্থাৎ ট্রুথ টেবিলের ইনপুটে যদি 0 থাকে আউটপুটের বেলায় অর্থাৎ মিন টার্মের বেলায় চলরাশিটার মাথায় বার বসাতে হবে, সেই হিসাবে আমি A বার B বসালাম। প্লাস একই নিয়মে M2 যখন ক্যালকুলেট করব তখন আমি দেখছি প্রথমটাতে 1 আছে, পরেরটাতে 0 আছে, অর্থাৎ B এর মাথায় বার বসবে 1, এটা নর্মাল বসবে, A ডট B বার। অর্থাৎ সাম ইকুয়াল টু পেলাম A বার B প্লাস A B বার। এটা XOR গেটকে সূচিত করে, এটা সমান আমরা লিখতে পারি সমান A XOR
বি। অর্থাৎ ফাইনালি আমি পেলাম সাম ইকুয়াল টু এ এক্সর বি, কারণ আমরা আগেই জেনেছি এ এক্সর বি এর সমতুল ইকুয়েশন হলো এ বার বি প্লাস এ বি বার। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি এক্সর গেট পড়ানোর সময় দিয়েছি। যারা এখনো ভুলে গেছো বা আরেকবার দেখতে চাও তারা এক্সর গেটের ভিডিওটা আরেকবার দেখে নাও, তাহলে আবার তুমি বুঝতে পেরে যাবে। এ এক্সর বি সমান এ বার বি প্লাস এ বি বার। তাই আগের ধাপে যেহেতু এ বার বি প্লাস এ বি বার রয়েছে, তাই পরের ধাপে আমি লিখলাম এ এক্সর বি, অর্থাৎ সাম ইকুয়াল টু এ এক্সর বি। এই সমীকরণটা আমি পেয়ে গেলাম। এবার আমি আসছি ক্যারি পার্টটা ক্যালকুলেট করব। দেখো, একই রকম নিয়মে ক্যারি ইকুয়াল টু আমি লিখতে পারি ক্যারি যখন দেখবো তখন আমাকে এই কলামটা দেখতে হবে, এই কলামটাকে আমায় দেখতে হবে, ক্যারি কলামটা। এখানে লাস্ট রোতে 1 আছে, অর্থাৎ এখানে মিন টার্মের জন্য একটা সূচিত করছে। সেই হিসেবে এর ইনপুট দুটোকে তুমি দেখবে M3 তে, একমাত্র M3 রয়েছে এখানে। M3 তে A তে 1 রয়েছে, B তেও 1 রয়েছে, অর্থাৎ আমি এখানে সমান লিখতে পারি সামেশন অফ কোন দুটো টার্ম হবে, এটা অনলি M3 একটাই টার্ম আছে, ফলে আমি লিখতে পারি ক্যারি ইকুয়াল টু সামেশন অফ M3। এবার পরের ধাপে আমি M3 মানটা বসাবো মিন টার্ম বের করে। M3 মিন টার্মটা হবে A তে 1 আছে, B তেও 1 আছে, অর্থাৎ কোনো শূন্য নেই, তাই কোনোটাতেই বার বসবে না। অর্থাৎ আমি লিখতে পারবো A ডট বি। যেহেতু A তে 1 আছে, B তেও 1 আছে, তাই ডাইরেক্ট চলরাশিগুলোকে লিখে আমি পেলাম A ডট বি। অর্থাৎ সাম ইকুয়াল টু এ এক্সর বি, ক্যারি ইকুয়াল টু এ বি, অর্থাৎ এ ডট বি। এই হলো আমার হাফ অ্যাডার সার্কিটের সামের লজিক্যাল এক্সপ্রেশন এবং ক্যারির লজিক্যাল এক্সপ্রেশন। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা যখন ফাইনালি ট্রুথ টেবিলটা ড্র করবে বা ব্লক ডায়াগ্রামটা যখন আঁকবে, তখন সাম ইকুয়াল টু এ এক্সর বি লিখে দেবে এবং ক্যারি ইকুয়াল টু এ ডট বি লিখে দেবে, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। এখন আমি পরবর্তী পার্টে আসছি, কি করে হাফ অ্যাডারের সার্কিটটা আঁকতে হবে। হাফ অ্যাডারের সার্কিটটা আঁকতে গেলে তোমাকে অবশ্যই সাম ইকুয়াল টু এ এক্সর বি এবং ক্যারি ইকুয়াল টু এ ডট বি এই দুটো সমীকরণ অর্থাৎ বুলিয়ান এক্সপ্রেশনকে অবশ্যই মনে রাখতে হবে। আমি এটা এই কারণে রেখে দিলাম। তোমরা কি করবে, যখন হাফ অ্যাডারের সার্কিটটা ড্র করবে, সাম ইকুয়াল টু এ এক্সর বি, ক্যারি ইকুয়াল টু এ ডট বি এটা আগে লিখে নেবে। এবার লক্ষ্য করে দেখো, যেহেতু এখানে এক্সর গেট রয়েছে এই জায়গাটায়, তার মানে একটা এক্সর গেটের সিম্বল লাগবে, এবং ক্যারির ক্ষেত্রে যেহেতু এর একটা ডট রয়েছে, অর্থাৎ একটা অ্যান্ড গেটও লাগবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই এই দুটো সমীকরণকেই আমি যদি এক্সপ্রেস করি, সার্কিটে রূপান্তর করি, তাহলেই সার্কিটটা আঁকা হয়ে যাবে। অর্থাৎ প্রথমে একটা এক্সর গেট আঁকবে, যার ইনপুট দুটো ইনপুট নিলাম, একটা ইনপুট এ আর একটা ইনপুট দিলাম বি। তাহলে এখানে যে আউটপুটটা বেরোবে সেটা হলো এ এক্সর, এটা এখানে লিখবো না, আমি এর পাশেই লিখে দেবো, কারণ এটাই সাম ইকুয়াল টু এ এক্সর বি। এই পার্টের ড্রয়িংটা আমার হয়ে গেল। এবার আমি এই পার্টটা করব, এ ডট বি। এ ডট বি করতে গেলে কি আমার একটা অ্যান্ড গেট নিতে হবে, সেই অ্যান্ড গেটের দুটো ইনপুট, একটা এ আরেকটা হলো বি, অর্থাৎ এ থেকে একটা লাইন নাও, নিয়ে এই অ্যান্ড গেটে দিয়ে দাও,
এবং বি থেকে একটা লাইন নাও, নিয়ে এই অ্যান্ড গেটে দিয়ে দাও। তাহলে এর যে আউটপুটটা বেরোবে এটাই হলো ক্যারি। ক্যারি ইকুয়াল টু এ ডট বি। কেন? দেখো এখান থেকে এ যাচ্ছে, এখান থেকে বি যাচ্ছে, অ্যান্ড গেট ক্রস করছে, এটা অ্যান্ড গেট আর এটা এক্সঅর গেট। তাহলে ক্যারি ইকুয়াল টু এ ডট বি। অর্থাৎ এইভাবে আমি আমার সার্কিটটাকে কমপ্লিট করতে পারি। অর্থাৎ হাফ অ্যাডার সার্কিট এই রকম হবে। সুতরাং আমরা কি বুঝলাম? হাফ অ্যাডার সার্কিটের সাহায্যে দুটি বিটের যোগ করা যায়। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা আঁকলাম, যার ইনপুটে দুটো দাগ দিলাম, আউটপুটে দুটো দাগ দিলাম। ইনপুট দুটো যদি এ বি হয়, আউটপুটে যদি সাম হয়, সাম ইকুয়াল টু এ এক্সঅর বি লিখতে পারি, আর ক্যারি ইকুয়াল টু এ ডট বি লিখতে পারি। তারপর ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে আমরা এই হাফ অ্যাডার সার্কিটের কার্যাবলীটা ব্যাখ্যা করলাম এবং তারপর আমরা সাম এবং ক্যারির লজিক্যাল এক্সপ্রেশনটা কেমন হবে সেটা ক্যালকুলেট করলাম এবং ফাইনালি আমরা হাফ অ্যাডার সার্কিটটা ড্র করলাম। এই যে পিকচারটা আমরা এঁকেছি এটা হাফ অ্যাডার সার্কিট। এটা আমরা হাফ অ্যাডারের সার্কিটটা এঁকেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার পরবর্তী ভিডিওতে আমি ফুল অ্যাডার সার্কিট সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।